আচ্ছা দেখেন, আমরা পড়তেছি কি ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবারের প্রথম যে টপিক্সটা ছিল সেটা কি ছিল? রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। তো আমি বলছিলাম রিজেনারেটেড সেলুলোজ ফাইবার ম্যাক্সিমাম সবগুলা হচ্ছে একই টাইপসের হয়, ঠিক আছে? তার মধ্যে তিনটা আমি নাম লিখছিলাম, তার মধ্যে ভিসকোস রেয়ন প্রথমে লিখছিলাম, ঠিক আছে? সো ভিসকোস রেয়নের সাইলেন্ট আসতে, ভিসকোস রেয়নে ম্যাক্সিমাম সময় হচ্ছে ভিসকোস রেয়নই আমরা প্রডিউস করি। 90 to 95% আমরা ফাইবার ভিসকোস রেয়ন থেকেই, মানে ভিসকোস রেয়নই প্রডিউস করি। যেমন আমি এর আগে বলছিলাম না যে বিশ্বে যত পরিমাণ ফাইবার উৎপাদন হয় অথবা ফাইবার থেকে কাপড় উৎপাদন হয়, মোটামুটি 60 থেকে ম্যাক্সিমাম টাইপসটাই হচ্ছে কটন ফাইবার থেকে। সো রিজেনারেটেড সেলুলোজ ফাইবারের যদি আমি চিন্তা করি তাহলে ভিসকোস রেয়নটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। তো আপনাদের হচ্ছে ভিসকোস রেয়ন টোটাল যে ফাইবারটা, এখানে কত স্লাইড গেছে আমি জানি না। তো এটার উপর ফার্সিটি হবে, ফার্সিটির ডেট হচ্ছে 16/11/24। কোনো প্রকার কোনো কনফ্লিক্ট নাই, ডেট দিয়ে দিচ্ছি 2টা থেকে 2:30 PM। টপিকস হচ্ছে আজকে লাস্ট পর্যন্ত যেগুলো পড়াবো সে পর্যন্ত। আজকে আমি ভিসকোস রেয়ন শেষ করে দেবো, 20টা স্লাইড আছে আর বাকি পড়ায় দেবো আজকে, ঠিক আছে? তো ভিসকোস আমি শুরু থেকে ওভারভিউ করলাম কি জন্য, কারণ অনেকেই হয়তো ভুলে গেছেন যে আসলে আমি কি পড়াচ্ছি। হ্যাঁ, না সমস্যা নাই। এই যে প্রথম যে স্লাইডটা ছিল আমাদের, প্রথমে কি শুরু করছিলাম? ভিসকোস রেয়ন থেকে শুরু করছিলাম। এখন দেখেন প্যারা নাই, রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। রিজেনারেটেড সেলুলোজ ফাইবার কি ওভারভিউ দিছি, এটা হিস্টোরি বলছি, কেন এটা রিজেনারেটেড সেলুলোজ ফাইবার অনেক আলোচনা হয়েছে, স্লাইড বাদ দিয়েও অনেক আলোচনা হয়েছে। সো আমি বলছিলাম রিজেনারেটেড সেলুলোজ ফাইবার 4 প্রকারের হয়: ভিসকোস, লায়োসেল, মোডাল, লায়োসেল অথবা মোডাল, কাপ্রো আর এসিটেড। সো রিজেনারেটেড সেলুলোজ ফাইবারের ওভারভিউ এগুলো আমি পড়াইছিলাম, হিস্টোরি, এই রিয়াকশনগুলো এর আগের ক্লাসে দেখাইছিলাম, ওই যে লাল কালার দিয়ে মার্ক করা ছিল, পরে যে এডিট করলাম। তারপর ভিসকোস রেয়নের কেমিক্যাল ফাংশন, ভিসকোস রেয়নের এই যে আমি ম্যানুফ্যাকচারিং প্রসেস পর্যন্ত আসছি। সো আজকে ভিসকোস রেয়নের ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটার প্রপার্টিজ, এটার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করে আমি শেষ করব, কারণ আপনাদের অনেকগুলো ম্যানমেড ফাইবার আছে, নাইলন, পলিয়েস্টার আছে। সো আমার চিন্তা ভাবনা আছে যে এই জিনিসগুলা তাড়াতাড়ি কাভার আপ করে আমরা অ্যাডভান্স কিছু ফাইবার পড়বো, যেমন কার্বন ফাইবার। কিছু অ্যাডভান্স ফাইবার আছে না, কার্বন, গ্রাফিন। সো আমরা ওইগুলাতে বেশি ফোকাস করব, এই জন্য এগুলো তো কনভেনশনাল, এগুলো অনেক আগে থেকে আছে। সো কি এসি বেশি হয়েছে না কম হয়েছে? এসি রিমোট নাই এখানে। আচ্ছা, তো ভিসকোস রেয়নের ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা মনে হয় পড়াইছিলাম আপনাকে নিয়ে আসে না, আজকে আসতে বলতেছি না, এই ফ্লো চার্টটা মনে হয় আপনি পড়ছিলেন ওই দিন, তাই না? তো আমাদের কিছু সিকুয়েন্সিয়ালি মানে প্রসেস মেনটেন করতে হবে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচার অফ উড পাল্প, আমি এগুলো ডিটেলসে আসতেছি। আপনাদের স্লাইডে হচ্ছে প্রতিটা স্লাইড এক একটার করে ডিটেলস দেওয়া আছে, বাট আপনারা চাইলে ইন ডিটেলস ইউটিউব থেকেও দেখতে পারেন, আরও ভালোভাবে নেট থেকেও দেখতে পারেন। তবে আমি মেইন যে মেকানিজমটা এটা বাংলায় বলে দেব, ঠিক আছে? নোট ম্যান্ডেটরি যে আপনাদেরকে স্লাইড ফ্লো মানে ফলো করতেই হবে। আপনারা ইচ্ছে মতো যেটা বাংলায় আমি বুঝাই দিচ্ছি, এটা যদি ইংরেজিতে কনভার্ট করে আপনারা লিখতে পারেন লিখবেন, কিন্তু ফিগারগুলো এখান থেকে নেবেন। সো আমাদের যে ফ্লো চার্টটা আছে সিকুয়েন্সিয়ালি প্রোডাকশন প্রসেসে মূলত আমরা এগুলো করে থাকি: প্রিপারেশন অফ উড পাল্প, স্টিপিং অ্যান্ড প্রেসিং, শ্রেডিং, এজিং, চার্নিং, মিক্সিং, রিপেনিং আর হচ্ছে স্পিনিং। স্পিনিংয়ে শেষে আমরা মূলত ফাইবারটা পেয়ে যাই আর কি। চপিং আকারেও পাইতে পারি, ফিলামেন্ট আকারেও পাইতে পারি, মাল্টি ফিলামেন্ট আকারেও পাইতে পারি। সো আমাদের যে প্রথম প্রসেসটা এটা দেখেন, প্রিপারেশন অফ উড পাল্প, ঠিক আছে? প্রিপারেশন অফ উড পাল্পে কী বলা আছে দেখেন। আমি কি বলছিলাম, উড পাল্পগুলোকে ছোট ছোট আকারে, সো এখানে স্পেসিফাই করে দেওয়া আছে যে উড পাল্পগুলা, উড ইজ চিপড ইন্টু পিস অ্যাবাউট 0.9 ইঞ্চি ইন্টু 0.5 ইঞ্চি ইন্টু 0.25 ইঞ্চি। এটার মানে বোঝাচ্ছে যে আমরা উডগুলাকে, পিওর যে উডগুলাকে যেগুলা আছে ফর এক্সাম্পল, ওই উডগুলাকে আমরা চপিং করব, ছোট ছোট অংশে কাটবো। এটা লেন্থ হবে 0.9 ইঞ্চি, প্রস্থ হবে অর্থাৎ উইথ হবে 0.5 ইঞ্চি, আর যে থিকনেস অথবা পুরুত্ব, মানে চপিংটা যদি হয় এইটা আসবে এতদূর পর্যন্ত, ধরেন এইটা, এটা তো 3D মেটেরিয়াল তাই না? এটা কীভাবে আঁকি, কীভাবে জানি আঁকে ভুলে তো গেলাম। আচ্ছা, তো এরকম যদি আমরা একটা মেটেরিয়াল দেখি, তো এটা তার লেন্থ না
কোনটা? হ্যাঁ ওইটাই। সো একটা ধরেন কিউব আছে, ঠিক আছে, ধরেন এইটাই। সো এটার লেন্থ আছে, উইথ আছে, আর হচ্ছে হাইট আছে, হাইট যেটা পুরুত্ব বলতেছি। সো আমরা ওই ইয়াতে কাটবো, ওই মেজারমেন্টে কাটবো উড পাল্প মানে উডগুলাকে, তারপর একদম স্ট্যান্ডার্ড মাপ এইটাতে আপনাকে কাটতেই হবে। তারপরে হচ্ছে চিপস আর ট্রিটেড ইনটু calcium bisulfate. Treated chips are cooked with steam under pressure for 14th hour to convert into pulp form. অর্থাৎ আমরা হচ্ছে ক্যালসিয়াম বাইসালফেট যেটা আছে সেটা দিয়ে আমরা ট্রিট করব। ট্রিট করার পরে এটা আবার কি বলছে যে এটা কুক করতে হবে। কুক বলতে হচ্ছে একটা স্টিমের আন্ডারে এটা হচ্ছে বয়েল করতে হবে। বয়েল করে আপনার হচ্ছে এই যে 14 আওয়ার রাখতে হবে। তারপর আমরা হচ্ছে এটা পাল্প ফর্মে পাবো, ঠিক আছে। তারপর পাল্পগুলোকে কি করতে হবে? ওয়াশ করতে হবে ওয়াটারে। কেন? কারণ যে কেমিক্যালটা হচ্ছে ইউজ করলাম এই কেমিক্যালটা হচ্ছে রিমুভ করতে হবে। কোন কেমিক্যাল ইউজ করছিলাম আরিফ? অমনোযোগী কেন ক্লাসে? ক্যালসিয়াম বাই সালফাইড। আমি যে বাংলা কথাগুলো বলতেছি এইভাবে লিখলেই হবে। তারপরে এই পাল্পটাকে হচ্ছে ব্লিচড করা হয় কি দিয়ে? সোডিয়াম হাইপোক্লোরাইড, সিএ মানে NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে। এগুলো আপনারা কেমিস্ট্রিতে পড়ে আসছেন কেমিক্যালগুলো। তারপর এইটা হচ্ছে কনভার্ট করা হয় পেপার বোর্ড ওর পেপার শিটে। আমি ফিগার দেখাচ্ছি কিভাবে হইলো দেখেন। এটা উড ছিল, এটা তো চিনতে পারতেছেন। সো এখান থেকে আমরা কাটছি চপিং করে। তারপর আমরা যখন ওই যে করলাম না, স্টিম করলাম না, তখন এই পর্যায়ে আসছে এবং ফাইনালি ওই যে বললো যে শিট, এই যে শিটের পর্যায়ে আসছে। সো কাপড় না, এটা তো সেলুলোজ। এই যে কাঠ মানে কাঠটা যে চপিং করলাম ওইটাই তো এই ফর্মে গেল, ঠিক আছে। আপনারা যে কাগজগুলো দেখেন এটা তো কোথা থেকে আসে? সেলুলোজ থেকে আসে না? আচ্ছা ঠিক আছে। তারপরে প্রসেসটা দেখেন। তারপরে এটা প্রথম প্রসেসটা শেষ, দ্বিতীয় প্রসেসটার নাম কি? স্ট্রিপিং না, ওইটা না, ওই যে স্ট্রিপিং অ্যান্ড প্রেসিং যেটা, ঠিক আছে। দাঁড়ান, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি স্লাইডটা একটু ওপেন করি। পিছনে না আসলে আসলে কথাও শুনতে পান না। আমি জানি না বাকিরা কোথায় গেছে, লাঞ্চ করতে যায় এখনো ফিরেনি, আমার দরকারও নাই। বাকিরা আছে, বাকিরা ঘুরতে গেছে, যাই হোক ওরা কি করে করুক। স্ট্রিপিং অ্যান্ড প্রেসিং দেখেন, স্ট্রিপিং অ্যান্ড প্রেসিং। স্ট্রিপিং অ্যান্ড প্রেসিং কি বলছে ওখানে পড়েন তো? ফ্ল্যাট হোয়াইট শিট অফ বোর্ড কন্টেইনস, ওই যে আপনারা যে শিটগুলো যে দেখলেন, আপনারা শিটগুলো দেখলেন না, ওগুলো কিন্তু 90 to 94% হচ্ছে সেলুলোজ আছে। তার মানে হাই কন্টেন্ট অফ সেলুলোজ আছে। বাকিগুলো দেখেন, দে আর ফার্স্ট কন্ডিশন ইন স্টোরিং ইন এ রুম এট এ মানে হিউমিড এবং টেম্পারেচার একটা নির্দিষ্ট একটা মানে আপনার আর্দ্রতা এবং হচ্ছে টেম্পারেচারে একটা রুমে স্টোর করে রাখা হয় একটা আরেকটার উপরে। তো এটা কেন করা হয়? এটা কেন করা হয় বলেন? এটা খুব প্রয়োজনীয়, সেটা তো বুঝছেন। এটাকে হচ্ছে আমরা যদি প্রসেস করতে চাই, ম্যাটেরিয়ালটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে লাগে। যেমন আপনি এর আগে আমি আপনাদেরকে মনে হয় বর্ণনা করছিলাম যে আমরা সব কন্ডিশনে সব ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করতে পারি না, কারণ টেস্টিংয়ের ক্ষেত্রে অথবা প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যায় একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করতে হয়। না হলে এক এক জায়গায় এক একজন ম্যানুফ্যাকচারার কী করবে, এক এক ধরনের কন্ডিশন ইউজ করবে, ফলে তাদের প্রপার্টিসগুলো এক এক ধরনের আসবে। সেই জন্য একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়। ধরেন আপনি কটনের ওয়েট টেস্ট করতেছেন, আবার এক্সাম্পলে আসি, কটনের ওয়েট টেস্ট করতেছেন, এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশন টেম্পারেচার মেনটেন করতে হয়। কেন? কারণ আপনি যদি কটনের ওয়েট এজ ইউজুয়ালভাবে ওই যে বাইরে দোকানে যেভাবে সবজি মানে ওয়েট করে দেয় এইভাবে কিন্তু কিনতে পারেন না। কারণ আমেরিকা থেকে যেই কটনটা আপনি যদি মিশিগান থেকে কিনেন অথবা যেই স্টেটগুলোতে অনেক বেশি ঠান্ডা ওখান থেকে যদি কিনেন, তাহলে ওইখানে কি ওয়াটারের পরিমাণ, ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকবে, ফলে এটার ওয়েটটা বেশি আর হবে। সেই জিনিসটাই আপনি আনতে আনতে দেখবেন অর্ধেক কমে গেছে। সো এই জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেওয়া হয়, ওইটাই হচ্ছে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কন্ডিশন এবং টেম্পারেচার, ঠিক আছে। তারপর কি বলছে, এই শিটগুলাকে তারপর কি ভার্টিক্যালভাবে সাজানো হয়, ভার্টিক্যালভাবে। আর সফট মানে কি? সফট মানে ডুবানো, কোনো কিছুতে ভিজানো, বলে না যে সফট। এইভাবে ধরেন এইটা যদি সফট করি তার মানে এটা পানিতে এইভাবে ডুবাই উঠায় নিলাম,
এই যে এটার কথা বলছি SOAKET, ঠিক আছে। তো এটা কিসে করা হয়? 17.5% NaOH দ্রবণে, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডে। এইটার মানে কি বুঝতেছেন? ফাইভ পার্সেন্ট, অর্থাৎ ওটা কিন্তু একটা সলভেন্ট টাইপের, ওটা একটা দ্রবণ করা হয়েছে, ঠিক আছে। যদি আমাদের যে সালফিউরিক অ্যাসিড থাকে, আপনারা ম্যাক্সিমাম টাইম দেখবেন H2SO4, H2SO4 কিন্তু সব H2SO4 একই ধরনের H2SO4 না, কোনোটাতে দেখবেন 60% লিখা। 60% লিখা মানে এটাতে 60% H2SO4 আছে। সো আমাদের বিভিন্ন জিনিস ডিজলভ করার ক্ষেত্রে, তারপর করার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক অ্যামাউন্টের H2SO4 লাগে। যেমন 100% হলে একদম তো বুঝতেছেন তীব্রতা অনেক বেশি হবে। কোনো কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে 100% ইউজ করা হয়, সেটাই। আচ্ছা, যাই হোক। সো হাইড্রোক্সাইড দ্রবণে কতক্ষণ রাখা হয়? না, 1 to 14 আওয়ার্স। এগুলো আপনারা বুঝবেন, আপনারা পড়লেই বুঝবেন, তাও আমি একবার করে ধরায় দিচ্ছি। তো এই যে প্রসেসটা, এই যে রাখা হয়, এটাকে মূলত স্টিপিং বলা হচ্ছে। আর প্রেসিংটা কি? প্রেসিংটা হচ্ছে যখন আমি এভাবে রাখবো, তখন সেলুলোজগুলো, ওই যে শিটগুলো দেখলেন না কিছুক্ষণ আগে, এগুলা হচ্ছে ফুলে উঠে একটু সুয়েল হয়ে যায়। দেখেন না, কোনো কিছু ময়েশ্চারে রাখলে একটু ফুলে উঠতে চায়। সো ওইটা উঠে দেন হচ্ছে এটা আপনার এই যে অ্যালকালিটা যেটা ইউজ করছেন NaOH, এটা হচ্ছে আপনার স্কুইজ করে প্রেস আউট করে দেওয়া হয়, এই জন্য এটা প্রেসিং। সো আমি কিন্তু ফ্লো চার্ট পড়াচ্ছি, এটা অলরেডি ডান, এটা ডান, বুঝা গেছে? সিকুয়েন্সিয়ালি আমি যাচ্ছি ইন ডিটেলস। তারপরে কি আসছে? শ্রেডিং। বলেন। বুঝি না, ইউজ করা যেতে পারে, তবে আমরা যেটা ফ্রেশ উড সেটাই সাধারণত ইউজ করি। ওটার মধ্যে অনেক থাকে তো, মানে ওটার মধ্যে সেলুলোজের পাশাপাশি অনেক কিছুই থাকে, ফলে আমরা যেটা ফ্রেশ উড সেটা ইউজ করি। হ্যাঁ, এইরকম আইডিয়া তো আপনাদেরকে দিতে হবে, এরকম আইডিয়া দিতে হবে। হ্যাঁ, ওইটা ইউজ করা যাবে না, কারণ ওটার কিন্তু অনেক কম, মানে ওইটার হচ্ছে আপনার কম্পোজিশনটা দেখবেন ওইটা অনেক হালকা, প্লাস হচ্ছে ওখানে সেলুলোজের পরিমাণ অনেক কম থাকে। সেলুলোজের পরিমাণ যেটাতে বেশি থাকে আমরা শুধু সেটাই চুজ করতেছি। কোনটার মধ্যে? না, ওইটার পাশাপাশি আরও অনেক কিছু থাকে ওইটার মধ্যে, সুগার থাকে, তারপর দেখবেন যে ওইটার মধ্যে থাকে লিগনিন জাতীয় টেরিয়াল এগুলো থাকে। যাই হোক, সো আমি এই প্রসেসটা শেষ করি, তারপর আপনাদের কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি। তারপরে কি আসছে? শ্রেডিং মূলত কিছুই না, এখানে ওই যে আপনি যে শিটগুলো পাইলেন অথবা পাইলেন, এখানে একটা ড্রাম থাকে, যে ড্রামের মধ্যে এরকম করে ওই যে কাপড় ওয়াশিং মেশিনগুলো দেখেননি, এরকম কিছু ব্লেড আছে, এই যে ড্রাম, রোটেটিং ড্রাম, হ্যাঁ, এরকম কিছু ব্লেড আছে, এখানে মানে চূর্ণ বিচূর্ণ করা হয় জিনিসটাকে, ছোট ছোট টুকরায় রূপান্তর করা হয়। এটার কিছু ক্যাপাসিটি দেওয়া আছে, যে এখানে আপনার শ্রেডিংটা হচ্ছে ওয়াটার দিয়ে কুল করা যায়, এবং এটা 200 পাউন্ড সোডা সেলুলোজ প্রেস করতে পারে, অর্থাৎ এটা ইন করে এটা ছোট ছোট টুকরায় ফাইন, এই টুকরাটাকে কি বলা হচ্ছে? ক্রাম্পস। কোশ্চিনে কিন্তু আসবে, যদি কোশ্চিনে 1 মার্কের জন্য আসে যে ক্রাম্পস তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো, তখন তো খুঁজে পাবেন না। তখন কি খুঁজে পাবেন? তখন খুঁজে পাবেন না। এটাই হচ্ছে শ্রেডিং, ঠিক আছে? বসেন। আর কেউ বাইরে আছে? 2:27 বাজে। এজিং দেখেন, কোনটা? অত বেশি বড় না, থাকতে পারে, মানে এটা হচ্ছে ল্যাব স্কেলেও থাকতে পারে, আপনার হচ্ছে প্রোডাকশন স্কেলেও থাকতে পারে, তবে আমরা যেগুলো ম্যানুফ্যাকচার করি সেগুলো তো প্রোডাকশন স্কেলেই থাকে, হতে পারে। তবে মেইন মেকানিজম ওইটাই, যে একটা ড্রাম থাকে, ড্রামের মধ্যে অনেকগুলো ব্লেড থাকে, ঘুরে এটা হচ্ছে চপিং করে দেয়। তারপর এজিংয়ে আসেন। এজিং জিনিসটাই হচ্ছে ডিপলিমারাইজেশন, মানে এখানে অনেক কিছুই লেখা আছে হার্ডওয়ার্ডে, বাট এই জিনিসটা হচ্ছে ডিপলিমারাইজেশন।
হ্যাঁ 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 শিওর। বললাম আপনারা যে ওই যে শিটগুলো পাইলেন না, সেই শিটগুলা একটা মেশিনে ইনপুট করা হয় এবং ওই মেশিন দিয়ে ওইটা আউটপুট হয়। তো একটা মেশিনে ইনপুট কীভাবে করা হয়, এক সাইড দিয়ে ইনপুট করা হয়, ওই মেশিনটার ভিতরের যে মেকানিজমটা ওইখানে হচ্ছে একটা ড্রাম থাকে। ড্রাম কীরকম গোল না? সো ড্রামের মধ্যে একটা এরকম থাকে, একটা মেইন একটা পার্টস থাকে, তার সাইডে হচ্ছে অনেকগুলো ব্লেড থাকে, দেখতে কিছুটা এরকম। এই যে এই যে এই যে একদম পুরা ছোট ছোট টুকরা আকারে একদম, মানে এই যে ক্রামস এখানে যে বলা হচ্ছে, এই যে ক্রামস, এটার মানে হচ্ছে ব্রেক ইনটু ভেরি স্মল পিসেস। আমরা তো আচ্ছা আমরা যাচ্ছি কোথায় সেটা আগে বলেন, মানে প্রসেস করতে করতে যাচ্ছি কোথায়? কোটনে না, একটা সলিউশনে যাচ্ছি, সলিউশনে। ম্যানমেড ফাইবার মানেই একটা সলিউশন, একটা ভিসকাস সলিউশন, একটা এরকম লিকুইড ভিসকাস সলিউশন। তারপর ওইটা হচ্ছে এরকম একটা স্পিনারেট থাকবে, এরকম একটা স্পিনারেট থাকবে। দাঁড়ান, ম্যানমেড ফাইবার মানে আমরা সব প্রসেস শেষে একটা সলিউশনে যাব। সেই সলিউশনটা ধরেন এই জায়গায় থাকবে, এই সলিউশনটা এই জায়গায় থাকবে এবং এই সলিউশনটা প্রেসারের মাধ্যমে প্রেসড করে, এই যে অনেকগুলো ছিদ্র আছে না, এটাকে বলা হয় স্পিনারেট। এর আগে আমি বলছিলাম এই ছিদ্রগুলা দিয়ে এইভাবে এইভাবে পড়বে, এভাবে পড়বে না? জিলেবি ভাজা দেখছেন? এইভাবে পড়বে না? সো এটা একটা চেম্বার থাকে, এই চেম্বারে মনে করেন অনেক ধরনের কেমিক্যাল ইফেক্ট ফেলানো হয়, অথবা এই চেম্বারে এটাকে শুকায় দেওয়া হয়। যখন শুকায় দেবো তখন এই যে যেই ডায়ামিটারটা আমি এখানে, মানে যেই ছিদ্রটা আমি করে দিছি, ওই ছিদ্র শেপে একটা লাইনের মতো পড়বে না সলিউশন থেকে, ভিসকাস সলিউশন থেকে। সো ওইটাই হচ্ছে ফাইবারটা। আমরা আস্তে আস্তে জিনিসটাকে ছোট করতে করতে সলিউশন পর্যন্ত যাচ্ছি। এবার বুঝতে পারছেন? আচ্ছা, থ্রেডিংটা তারপরে যাই। এটা হচ্ছে থ্রেডিং থেকে কি পাওয়া যায়? ক্রাম্পস, যেটা ভেরি স্মল পিসেস অফ কি শিট। তারপরে আসেন রেয়ন। আমি বলছিলাম না রেয়ন কথাটা কোথা থেকে আসছে? রে আর অন, কারণ কটনের সেলুলোজ বেশি, কটনের COTTON শেষের ON, আর রে হচ্ছে এটা উজ্জ্বল রে। ভিসকস কথাটা কেন আসছে? কারণ এই যেই সলিউশনটা ফাইনালি পাই এটা অনেক ভিসকাস হয়, অনেক বেশি ভিসকাস মানে ঘন, মানে আপনি যদি একটা পানিকে যদি পুশ করেন, একটা পানিকে যদি ওইখানে স্পিনারেট দিয়ে পুশ করেন, এটা কি ফাইবার হবে? হবে না। সো অবশ্যই তার মধ্যে কোহেশন প্রপার্টিসটা থাকতে হবে, একটা ভিসকাস মধুর মতো একটা মানে থাকতে হবে। তারপরে তো একটা আরেকটার সাথে লেগে থাকবে, আপনি যখন প্রেস করবেন তখন একটা লাইনের মতো পড়বে, এবং ওই লাইনটা যখন আমরা সলিডিফাই করব তখনই তো এটা ফাইবার, অথবা ওইটা সুতা, অথবা মোনোফিলামেন্ট, মাল্টিফিলামেন্ট, যেটা আমরা বুঝে থাকি আর কি। তো এই এজিং যেটা আমি বলতেছি, আমরা কিন্তু এজিং পর্যন্ত আসছি। হ্যাঁ, এজিং পর্যন্ত আসছি। এজিং এখন পড়তেছি। এজিংটা কি? এজিংটা হচ্ছে ডিপলিমারাইজেশন। এক কথায় এই জিনিসটা হচ্ছে ডিপলিমারাইজেশন। ডিপলিমারাইজেশন কি? পলিমারাইজেশন কি বলেন? পড়াইছি অনেকবার, দিছিও পরীক্ষায়। অনেকগুলা মনোমার নিয়ে গঠিত একটা পলিমার তৈরি করা, ঠিক আছে? সো অনেকগুলা মনোমার দিয়ে গঠিত হয়ে যে একটা অনেক বড় পলিমার হয়, এই প্রসেসটাই পলিমারাইজেশন। এটার নাম যদি হয় পলিমারাইজেশন, তাহলে ডিপলিমারাইজেশন কি? এইটা মানে পলিমারাইজেশন যদি হয় ওইটা, ডিপলিমারাইজেশন হচ্ছে পলিমারাইজেশনের উল্টা। সো কেন আমরা এখানে আসতেছি, এটা কেন প্রয়োজন বলেন তো? আপনাদের কি আইডিয়া বলেন? মানে ডিপলিমারাইজেশন কেন দরকার? কারণ আমরা বড় মেটেরিয়াল থেকে ছোট মেটেরিয়ালে নিয়ে আসতেছে জিনিসটাকে। আগে করতাম কি পলিমারাইজেশন, আমি কি বলছিলাম যে অনেকগুলো মনোমার আছে, আইডেন্টিক্যাল মনোমার, এগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা পলিমার গঠন করছে। এরকম ট্রিলিয়নস অফ পলিমার মিলে একটা বড় পদার্থ। সেটা আপনি ওই চেয়ারটা, ওই টেবিলটা, ওই ব্যাগটা, এই টেবিলটা, প্রতিটা জিনিস এইভাবে আমি মানে ফার্স্ট সেমিস্টারে অনেক বুঝাইছি। সো এখন একটা জিনিস আছে উড, এটা তো বড় একটা মেটেরিয়াল, কঠিন একটা মেটেরিয়াল, এটা থেকে আমি লিকুইডে যাচ্ছি।
তার মানে আমাকে অবশ্যই চেনগুলোকে ব্রেক করতে হবে, ব্রেক করে ছোট ছোট পর্যায়ে নিয়ে যাইতে হবে যাতে এটা লিকুইড হয়ে যায়। বুঝা গেছে? বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে আবার বলেন। পলিমারাইজেশন জিনিসটা একদম ক্লিয়ার কনসেপ্ট রাখেন, ডিপলিমারাইজেশন ক্লিয়ার কনসেপ্ট রাখেন। সামনের ক্লাসেও মানে অন্যান্য সাবজেক্টের ক্লাসেও এটা লাগবে। সো এটার প্রসেসটা লেখা আছে এখানে, প্রসেসটা দেখেন। প্রসেসটা কি লেখা আছে? এখানে একটা ঢাকনাযুক্ত গ্যালভানাইজড মানে পাত্র ব্যবহার করা হয় যেখানে অক্সিজেনের সাথে ওই জিনিসগুলো অক্সিডেশন হয়। ঠিক আছে, বাইরের যে অক্সিডেশন আছে সেই অক্সিডেশনের সাথে অক্সিডেশন হয়, যেটা জারণ প্রক্রিয়া বলা হয়। আর এখানে আপনার প্যারামিটারগুলো দেখেন 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস 48 থেকে 72 ঘন্টা থাকে। হ্যাঁ, আর ডিগ্রি অফ পলিমারাইজেশন এই যে দেখেন ডিপি। বলেন। হ্যাঁ, একটা প্রসেসের যে আউটপুটটা ওইটা পরের প্রসেসে ইনপুট হচ্ছে। বুঝতে পারছেন? আরেকটা জিনিস বলি, ওই যে বলছে না যে এখানে 800 থেকে ডিপিটা 350-এ চলে আসে, এটা কি জিনিস? এটা ছবি তুলছেন? এটা লিখছেন? লিখছি স্যার। আর 800 to 350 মানে 800 থেকে কমে 350-এ চলে আসে। এটা কি বলছে? ডিপি। ডিপি ডিপি অর্থ ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিপি অর্থ কি? ডিগ্রি অফ পলিমারাইজেশন কি জিনিসটা? কটনের ডিপি বলা হয় 5000। কটনের ডিপি হচ্ছে 5000। 5000 কেন? কারণ ওই যে সেম একটা ইউনিট বারবার যে রিপিট হয়, ওইরকম 5000 ইউনিট রিপিট হয়ে একটা কটনের পলিমার হয়েছে, এই জন্য এটা ডিপি হচ্ছে 5000। সো আমাদের যখন আমরা এজিং প্রক্রিয়া শুরু করি, আমাদের যেটা দিয়ে আমরা যে পদার্থটা আমরা ইনপুট করি সেটা ডিপি থাকে, পলিমারের ডিপি থাকে হচ্ছে 800। তারপরে এটা ডিপলিমারাইজেশন করে তার ডিপি চলে আসে 350-এ। কে কে বুঝেন নাই বলেন? ম্যাক্সিমামে বুঝেন নাই। ডিপি হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিপি হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। কটনের একটা এরকম স্ট্রাকচার ছিল, আছে নাকি? এরকম একটা এরকম একটা স্ট্রাকচার ছিল, বাকিগুলো লিখলাম না, এরকম ছিল না? পরীক্ষায় দিয়েছিলেন। সো এই জিনিসটা বারবার রিপিট হচ্ছিল না? সো এই জিনিসটা যদি এই জিনিসটা 5000 বার রিপিট হয়ে কটনের একটা পলিমার হয়। এই জিনিসটা 5000 বার রিপিট হয়ে কটনের একটা পলিমার হয়, এই জন্য কটনের ডিপি হচ্ছে 5000। এই জন্য কটনের ডিপি হচ্ছে 5000। প্রতিটা পদার্থের ডিপি আছে, ডিগ্রি অফ পলিমারাইজেশন আছে, অর্থাৎ ডিপির ভ্যালু আছে। মানে একটা পলিমার সে আইডেন্টিক্যাল যে জিনিসটা এটা কতবার রিপিট হয়েছে ওইটার সংখ্যাটাই হচ্ছে এটা। সো 800 হচ্ছে আমরা যখন ইনপুট করি তখন ওই যেটা ইনপুট করি, কি ইনপুট করি? ক্রাম্পস, ছোট ছোট টুকরা, ওইটার পলিমারের ডিপি থাকে 800, অর্থাৎ আইডেন্টিক্যাল পলিমার 800 বার রিপিট হয় হয়। বাট আমরা যখন ডিপলিমারাইজেশন করি ওই পলিমারটার এই চেনগুলোকে ব্রেক করি, মাঝখানে ব্রেক করে 350 করে দিই, ফলে আরও ছোট হয়ে গেল না? আমরা আস্তে আস্তে একদম ইন্ডিভিজুয়াল পর্যায়ে যাচ্ছি, একটা ভিসকাস সলিউশনের দিকে যাচ্ছি, না হলে তো আমরা ফাইবার তৈরি করতে পারবো না। ঠিক আছে, তারপরে প্রসেসটা কি? সেলুলোজ চার্নিং প্রসেস ও জেনথেট, যেটা জেনথেশনও বলা হয়। ঠিক আছে, এখানে কি করা হয় দেখেন তো। এখানে হচ্ছে এজিংয়ের পরে আমরা যে ইয়াটা পাইলাম, এজিংয়ের পরে যে ডিপি কম ডিপি সম্পন্ন একটা পাইলাম না, সেই জিনিসটা ট্রান্সফার টু রোটেটিং এয়ারটাইট হেক্সাগোনাল চার্নার্স অর মিক্সার। একটা মিক্সচার একটা চেম্বার আছে যেখানে এয়ারটাইট, অর্থাৎ পুরাটাই ভ্যাকুয়াম টাইপের, এখানে এয়ার যায় না, অথবা যতটুকু গেছে অতটুকুই আছে, বাইরের এয়ার প্রবেশ করতে পারে না। হ্যাঁ, চার্নিং প্রসেসে আমরা মূলত একটা জেনথেট ফর্ম করব। মানে আমরা যখন পরের যে প্রসেসটা আছে না,
মিক্সিং অ্যান্ড ডিসলভিং প্রসেস রিপিনিং, আমরা এখানে একটা কেমিক্যাল দিয়ে সেলুলোজ জেনথেট প্রডিউস করব, সেলুলোজ জেনথেট, যেটার মানে ভিসকোসিটিটা মানে এর আগের যে প্রসেস তার থেকে আরও কমে যাবে, মানে তার থেকে এটা ছোট মেটেরিয়ালে পরিণত হবে। ঠিক আছে, এখানে মূলত আমরা সোডিয়াম সেলুলোজ জেনথেট উৎপন্ন করি। এখানে মূলত কি করা হয়, এখানে একটা চেম্বার আছে, এই চেম্বারটা হেক্সাগোনাল, রোটেটিং এবং এয়ার টাইট, এবং এই চেম্বারে হচ্ছে আপনার ওই যে ক্রামসগুলো যেগুলো পাইলেন, ডিপি কত ক্রামসের 350, এজিংয়ে 350 হলো না, এই 350-এর যেগুলো পাইলেন এখানে কার্বন ডাইসালফাইড ইউজ করা হয়। কতটুকু কার্বন ডাইসালফাইড ইউজ করবেন বলেন তো? আচ্ছা, আপনারা কি বুঝতেছেন কিছু? পিছনে চুপচাপ কেন? চোখ 10% অফ ওয়েট অফ ক্রামস, মানে 100 কেজি যদি আপনি সেলুলোজ ক্রামস যদি প্রসেস করতেছেন, তার মানে কার্বন ডাইসালফাইড কতটুকু ইউজ করবেন? 100 কেজির মধ্যে কত? হ্যাঁ, সো কার্বন ডাইসালফাইডটা হচ্ছে ওয়েট অফ ক্রামসের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে এটাকে চয়েস করা হয়। তারপরে এটা মিক্সচারে অ্যাড করা হয়, 3 আওয়ার এটা রোটেটিং মিক্সচারে রাখা হয়, এবং এটা যে রোটেট করে এটা খুবই কম স্পিডে রোটেট করে, 2 RPM। RPM মানে কি? রিভলিউশন পার মিনিট। কি বলছেন? রাউন্ডস পার মিটার না, এটা হচ্ছে 1 মিনিটে কতবার ঘুরে, মানে পুরো ড্রামটা ধরেন, এটা একটা পয়েন্ট, এটা ধরেন ড্রাম, এটা একটা পয়েন্ট, এটা একবার ঘুরে এখানে আসে, আরেকবার ঘুরে এখানে আসে 1 মিনিট সময়, 2 বার ঘুরে 1 মিনিটে। ঠিক আছে, এটা অনেক স্লো না? রেডিয়েশন না, রিভলিউশন, রোটেশনও বলতে পারেন। আচ্ছা, ফিজিক্সে থাকতে পারে, বাট টেক্সটাইলে যত RPM দেখবেন সব হচ্ছে ওই যে রোটেশন অথবা রিভলিউশন পার মিনিট। ঠিক আছে, সোডিয়াম সেলুলোজ জেনথেট ফর্ম হয় এইখানে কি কার্বন ডাইসালফাইড ইউজ করা হয়, ফলে সোডা সেলুলোজ যেটা ছিল আগের, এটা সোডা সেলুলোজ কেন হয়েছে বলেন তো? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে, তখনই এটা সোডা সেলুলোজ হয়ে গেছে। সোডা সেলুলোজটা কার্বন ডাইসালফাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সেলুলোজ জেনথেট উৎপন্ন করে, যেটা এখানে কি বলছে যে যখন এটার কালার চেঞ্জ হয়ে যায়, মানে সোডিয়াম সেলুলোজ জেনথেট যখন উৎপন্ন হয় তখন এটা হোয়াইট কালার থেকে রেডিশ কালারে চলে যায়। তার মানে আপনি এই প্রসেসে বুঝতে পারবেন যে সোডা সেলুলোজ অবশ্যই হোয়াইট থাকে, সেলুলোজের কালারই হোয়াইট, ওই যে শিটগুলো হোয়াইট দেখলেন না, হোয়াইট ওর অফ হোয়াইট অথবা গ্রে এর দিকে, ওখান থেকে রেডিশ হয়ে গেছে। যখন আপনারা এই প্রসেসটা যদি করেন কখনো, এই প্রসেসের পর যদি আপনার প্রোডাক্ট সাদাই থাকে, তার মানে বুঝবেন যে ঠিক মতো কিছুই হইতেছে না। বুঝা গেছে? বলেন। সেলুলোজ জেনথেট হচ্ছে, আমরা তো শুধু শুনেন, এটা জাস্ট একটা নাম। আমরা বিভিন্ন প্রসেসে, এটা চার্নিং প্রসেসও বলা হয়, আমরা বিভিন্ন প্রসেসে স্টেপ বাই স্টেপ যখন আমরা কি করতেছি, একটা বাল্ক মেটেরিয়াল থেকে, একটা কাঠ, একটা গাছের কাণ্ড থেকে আমরা একটা ফাইবার নিব, তার মানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা সলিউশনে যাইতে হবে। আমি কি বলছি, ম্যানমেড ফাইবার মানে একটা আগে সলিউশন তৈরি করা হয়, তারপর সলিউশনটা স্পিনারেট দিয়ে প্রেস করে ফাইবার আকৃতির বের হয়, সেটাকে সলিডিফাই করা হয়। সেটা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে হতে পারে, এয়ারের মাধ্যমে হতে পারে, হিটিংয়ের মাধ্যমে হতে পারে, যে কোনো ধরনের চেম্বারে। সো আমার তো এই প্রসেসগুলো ধাপে ধাপে আমাকে যাইতে হবে, এবং ওই সলিউশনটা ভিসকাস সলিউশন হইতে হবে, 100% ভিসকাস সলিউশন হইতে হবে। কেন? কারণ যদি ওটার মধ্যে ভিসকোসিটি না থাকে, একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে কোহেশন হয়ে না থাকে, তাহলে ফাইবার কেমনে হবে, একটা আরেকটাকে ধরে থাকবে কিভাবে? খুবই স্বাভাবিক। সো আমরা যখন এই যে যাচ্ছি, তখন অনেকগুলো প্রসেস আছে, ওই প্রসেসের একটা প্রসেস হচ্ছে চার্নিং। সো এইখানে এই প্রসেসে স্পেসিফিকভাবে ওই আমাদের ছোট আকৃতিতে আমরা যাচ্ছি, স্পেসিফিকভাবে যাইতে যাইতে একটা প্রসেস হচ্ছে যেখানে আমাদের কার্বন ডাইসালফাইড দিয়ে ট্রিটমেন্টটা করতে হয়। কার্বন ডাইসালফাইড দিয়ে যখন আমরা ট্রিটমেন্টটা করব, তখন একটা জিনিস উৎপন্ন হবে, সোডিয়াম সেলুলোজ জেনথেট। এটা একটা নাম, ওই যে পদার্থটা উৎপন্ন হইলো, যে সলিউশনটা উৎপন্ন হইলো, এটা একটা নাম, সোডিয়াম সেলুলোজ জেনথেট।
এইটা উৎপন্ন হয় এবং এটা কার্বন ডাই সালফাইড দিয়ে ট্রিট করা হয়, এই জন্যই এই প্রসেসটার নাম দেওয়া হয়েছে চার্নিং অথবা জেনথেশন। বুঝা গেছে? তারপর আসেন, তারপর মিক্সিং অ্যান্ড ডিজলভিং প্রসেস। একটু বসি, না খায় চিল্লাইতে অনেক ক্লান্ত লাগতেছে। আচ্ছা, তারপরে দেখেন চার্নিং না এজিং গেছে। আচ্ছা, এটা মিক্সিং, ওখানে আমরা কি পাইলাম, রেডিশ কালারের একটা পাইলাম, অর্থাৎ সোডিয়াম সেলুলোজ জেনথেট, যেটা সোডিয়াম সেলুলোজ জেনথেট, যে সোডিয়াম সেলুলোজ জেনথেটটা পাইলাম, এগুলা মানে একটা মিক্সচারে হচ্ছে আপনার মিক্সচার, একটা চেম্বার, যেটাকে আমরা বলতেছি কোথায় জানি, এটাকে আমরা ডিজলভারও বলি, ঠিক আছে, এই জায়গাতে আমরা নিয়ে যাই। তারপর এটা হচ্ছে স্টিয়ারের মাধ্যমে, স্টিয়ারিং করা মানে কি, নাড়ানো। দেখবেন স্টিয়ারিং একটা বিকারে দেখবেন, আপনি স্টিয়ারিং যখন সার্চ দিবেন দেখবেন যে একটা প্লেট থাকে, ওই প্লেটের উপর বিকারটা যদি আমরা দেই, ওই বিকারের ওই সলিউশনটা একটা যদি আমরা রোড দেই, ওই রোডটা অটোমেটিক্যালি স্টিয়ারিং করে, নাড়ায়। ভাত নাড়ান না, ভাত যখন হয় ডাল নাড়ান না, তরকারি নাড়ার মতো। সো এইভাবে নাড়াইতে হবে। এটা কিন্তু অলরেডি চলে আসছে, এটা কিন্তু অলরেডি সলিউশন ফর্মে চলে আসছে। সো তারপরে এখানে আবার কৌষ্টিক সোডার দ্রবণ যোগ করা হয় লেখছে, এবং 4 থেকে 5 ঘন্টা নাড়ানো হয় সলিউশনটা। এখানে কি অ্যাড করা হয়, কৌষ্টিক সোডা অ্যাড করা হয়, বোল্ড করে দেওয়া কিন্তু, কৌষ্টিক সোডা অ্যাড করা হয়, এবং এখানে 4 থেকে 5 ঘন্টা এট এ টাইম হচ্ছে এটাকে স্টিয়ার করা হয়, অর্থাৎ নাড়ানো হয়। তারপরে এটা কীরকম কালার ধারণ করে, ক্লিয়ার ব্রাউন কালার, যেটা হানির মতো দেখতে, পুরাপুরি মধুর মতো দেখতে। না, মধু সোনালি কালার আপনাকে কে বলছে? ক্লিয়ার ব্রাউন, থিকার একটা লিকুইড, থিকার মানে একটা ঘন লিকুইড, একটা ভিসকাস লিকুইড। এই জন্য এই ফাইবারের নাম হচ্ছে ভিসকাস রেয়ন, কারণ এই সলিউশনটা হচ্ছে অনেক বেশি ভিসকাস। আর রেয়ন কোথা থেকে আসছে ওটা তো বারবার বলছি, এই জন্য এটার নাম। এখন যদি পরীক্ষায় আসে যে কেন এটার নাম ভিসকাস রেয়ন, লিখতে পারবেন? কি লিখবেন বলেন তো একজন সুন্দর করে বলেন, কে বলবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন ক্লাসে, 41 জন স্টুডেন্ট। গুড। না, এই সলিউশনটাতে তো আমরা করতেছি, সলিউশনটাকে হালকা করতেছি, আরও প্রসেস আছে, তো বিভিন্ন প্রসেসে যাইতে যাইতে আস্তে আস্তে ইয়াটা হবে, ঠিক আছে। এখানে যেটা লেখা আছে ওইটা এক্স্যাক্টলি ঠিক লেখা আছে। এইখানে আপনার একটা ভিসকাস আমরা সলিউশন পাই গেলাম মিক্সিং অ্যান্ড ডিজলভিং প্রসেসে। তারপরে আমি যাই, তারপর কি রিপেনিং প্রসেস। এখানে কি করা হয়, কতদিন লাগে আপনি একটা ভিসকাস রেয়ন তৈরি করতে ভাবছেন? এখানে আবার 4 থেকে 5 দিন হচ্ছে এটি স্টোরিং করা হয়। রিপেনিং ইজ ক্যারিড আউট বাই শর্টিং দ্য ভিসকাস সলিউশন ফর 4 to 5 days at 10 to 18 degree centigrade. The viscosity of the solution first decrease, then raise its original value. অর্থাৎ প্রথমে ভিসকোসিটিটা ডিক্রিজ হয়, তারপরে এটা ফাইবার তৈরির জন্য যে ভিসকাস যে রেটিংটা লাগবে সেটাতে সে চলে যায়। কিন্তু এটা হচ্ছে স্টোরিং করতে হবে 4 থেকে 5 দিন এই কন্ডিশনে, 10 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা কি আমাদের দেশে আমরা রুম টেম্পারেচারে করতে পারবো? এই রুমে করতে পারবো না। সো এটা হচ্ছে ওই কন্ডিশনে আপনাকে করতে হবে ওই রুমের। তারপর আসলো স্পিনিং। দেখেন সলিউশন তৈরি, এখন স্পিনিংয়ে আসছি। স্পিনিং মানে এখানে আমরা প্রডিউস করব ফাইবারটা অথবা মনোফিলামেন্টটা আমরা প্রডিউস করব। স্পিনিংয়ের সময় কি করতে হবে দেখেন তো, দ্য ভিসকাস সলিউশন ইজ ফোর্সড থ্রু a spinneret having many fine holes. The spinneret is submerged into a solution containing the following chemicals. Spinneret কোনটা বলেন তো, এখন কিছু বুঝতেছেন? হোয়াট ইজ স্পিনারেট? পড়াগুলো একটু কঠিন, নতুন। সলিউশনটা যে পাইলাম না, এই সলিউশনটা আমি কি বলছি, একটা চেম্বার থাকে, এই চেম্বারের পরে একটা স্পিনারেট থাকে। স্পিনারেট মানে একটা
জালির মতো জিনিস, কিছুক্ষণ আগে যে বললাম এরকম একটা জিনিস, অনেকগুলো হোল থাকে, টিনি পোরাস ছিদ্র থাকে, সলিউশনটা এখানে থাকে। কিছু বুঝতেছেন না? সলিউশনটা এখানে থাকে, সলিউশনটা আসে এখানে, এখানে এজিং প্রক্রিয়াও থাকে, মানে অনেক কিছুই থাকে। প্রেসার দিয়ে এই যে ছিদ্রগুলা দিয়ে এগুলা দিয়ে ফাইবারগুলা পড়ে। স্পিনারেট একটা মেশিন না, স্পিনারেট এই অংশটার নাম হচ্ছে স্পিনারেট, ফুললি মেশিনের একটা পার্ট, মানে জালি জালি টাইপের একটা জিনিস। ওই যে কি বলবো, ওই যে কিছু আছে না তেল থেকে এমনি তুলে নেয়, ওইটার মধ্যে ছিদ্র ছিদ্র থাকে না, ওইরকম জিনিস একটা, ঠিক আছে? সো ওই যে স্পিনারেটটা, ওই স্পিনার, আচ্ছা দাঁড়ান, ভুল হয়ে গেছে একটা জিনিস। এইখানে দেখেন, এই যে উড পাল্পটা পুরো প্রসেসটা এখানে কম্বাইন করা হয়েছে। এই ফিগারটা কিন্তু ইম্পর্টেন্ট। উড পাল্প, সোডা সেলুলোজ, অ্যালকালি সেলুলোজ যেটা, তারপর হচ্ছে এটা কি কার্বন বাইসালফাইড, তারপর হচ্ছে সেলুলোজ জেনথেট, তারপর এটা এই যে ভিসকাস সলিউশনে আসলো, ভিসকাস সলিউশনটা তারপর এই যে এই চেম্বারে আসলো, কোয়াগুলেশন বাতে আসলো। এই বুঝতেছেন কি না? এই যে অংশটা আছে না, এই অংশটা, এই অংশটা, এটাই স্পিনারেট। বুঝছেন এখন? এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটা এখানে আছে, কিন্তু এই পুরা স্পিনারেটটা হচ্ছে একটা সলিউশনে সাবমার্সড অবস্থায় থাকে, মানে ডুবানো অবস্থায় থাকে। কেন ডুবানো অবস্থায় থাকে? কারণ একটা স্ট্যান্ডার্ড হিউমিড কন্ডিশন আমাদের লাগে, এবং কোন সলিউশনের মধ্যে ডুবানো থাকে ওইটাই এখানে বলা হয়েছে। এই যে দেখেন, যে আমাদের যে ভিসকাস সলিউশনটা এটা স্পিনারেটে নিয়ে আসা হইলো, স্পিনারেটে নিয়ে আসে এটা সাবমার্সড করা হইলো, পুরা স্পিনারেটটাকে সাবমার্স করা অবস্থায় এখানে যে রেসিপিটা, মানে ওই যে সলিউশনটা নিচে যে এই জিনিসটা, এই যে সলিউশনটা, এই সলিউশনটার রেসিপি হচ্ছে এটা 10% সালফিউরিক অ্যাসিড, 18% সোডিয়াম সালফাইড, 1% জিঙ্ক সালফাইড, 2% গ্লুকোজ, ওয়াটার। এটা দিয়ে তারপর হচ্ছে 48 থেকে 54 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যখন আমরা এই স্পিনিংটা কন্টিনিউ করি, তখন আমরা তিনটা জিনিস হয় এখানে। কি কি তিনটা জিনিস ঘটে দেখেন, পড়েন। সোডিয়াম সালফেট যেটা ছিল, সোডিয়াম সালফেটটা দ্রবীভূত হয়ে সোডিয়াম জেনথেট, মানে সোডিয়াম সালফেট যেটা ছিল সেই সোডিয়াম সালফেটটা দ্রবীভূত হয়ে সোডিয়াম সেলুলোজ জেনথেট, মানে তিনটা একদম পুরা সামারি করে নিয়ে আসা হয়েছে। সোডিয়াম সেলুলোজ জেনথেট তৈরি হয়, তারপরে সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেই সালফিউরিক অ্যাসিডটা জেনথেট সেলুলোজকে কার্বন ডাইসালফাইড এবং সোডিয়াম সালফেটে রূপান্তর করে। দেখেন 2 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা কি বলছে? দ্য গ্লুকোজ ইজ সাপোর্টেড টু গিভ সফটনেস অ্যান্ড কিটা টু দ্য পড়েন ফিলামেন্টস অ্যান্ড, অর্থাৎ গ্লুকোজ ফিলামেন্টগুলোকে, গ্লুকোজ কি এটাও একটা কেমিক্যাল টাইপের, C6H12O6 পড়ে আসছেন। সো এটা গ্লুকোজ ফিলামেন্টগুলোকে নরম এবং নমনীয় করে দেয়, এবং ফিলামেন্টগুলো যেগুলো আছে, ফিলামেন্ট কোনগুলা? এগুলা ফিলামেন্ট, এই যে বের হচ্ছে, এই যে এগুলো ফিলামেন্ট, এগুলো হচ্ছে ফিলামেন্ট। এই ফিলামেন্টগুলোকে স্ট্রেন্থ প্রদান করে। আপনারা বুঝবেন না কারণ জিনিসটা নতুন, কিন্তু কিছু কিছু জিনিস তো মাথায় ঢুকতেছে। একবার পড়তে হবে, দুইবার পড়তে হবে, না পড়লে আমাকে নখ দিতে হবে, মানে না বুঝলে আমাকে নখ দিতে হবে, আমি বুঝাবো। সো ওই পুরো প্রসেসটা এখানে আস্তে করে দেওয়া হয়েছে, মানে পুরো প্রসেসটা একবারে দেওয়া হয়েছে। এখানে এই যে স্পিনারেট, এই যে এগুলো আছে না, এগুলোই ফিলামেন্ট। এই ফিলামেন্টটা যায়, তারপর ড্রয়িংয়ে যায়। ড্রয়িংয়ে কেন যায়? কারণ আমরা যে ফিলামেন্টটা পাইলাম, এই ফিলামেন্টটা একটু থিকার থাকে, এটা আরও থিনার করে দেওয়া হয়। তো থিনার করে দেওয়ার মূল যে মেকানিজম সেটা হচ্ছে ড্রয়িং মেশিন। সো আমরা মূলত এখানে কিছু রোলার থাকে, এই রোলারগুলো দিয়ে এটা টানে একটা ইউনিফর্ম লেন্থ, মানে একটা ইউনিফর্ম ওয়েটের, একটা ইউনিফর্ম থিকনেসের, একটা ইউনিফর্ম ডায়ামিটারের একক দৈর্ঘ্যে এটা নিয়ে আসা হয়। নিয়ে আসার পর যদি আমাদের এইটা ফিলামেন্ট আকারেই থাকে, যদি এটা আমাদের ফিলামেন্ট আকারে ইউজ করতে হয় তার মানে ফিলামেন্ট আকারেই থাকবে। যদি এটা আমরা চপিং করে ইউজ করতে চাই, যেমন আপনি ধরেন ভিসকস রেয়নের সাথে কটন মিক্সিং করে একটা সুতা বানাবেন, তখন কি আপনি ভিসকস রেয়নের লম্বা লম্বা ফিলামেন্ট দিবেন আর কটনের ছোট ছোট দিবেন? এটা দিলে কিন্তু আপনার প্রসেস হবে না।
ফলে ভিসকোস রেয়নের যে আমরা ফিলামেন্টটা পাইছি ওইটা কেটে কেটে ছোট ছোট আকারে দেওয়া হয়। যেভাবে পারেন এখানে কিন্তু উৎপন্ন হয়ে গেছে, ভিসকোস রেয়ন হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন আমাদের যদি প্রয়োজন পড়ে ভিসকোস রেয়ন, তো আমরা ইচ্ছে মতো লেন্থের বানাইতে পারি, ইচ্ছে মতো শেপের বানাইতে পারি, পারি না? কিভাবে বলেন তো? লাস্টারাস হয়, সিল্কের মতো দেখতে। সিল্ক না, সিল্কের মতো দেখতে, তার প্রপার্টিসগুলো সিল্কের মতো, কিন্তু তার যে আরামদায়কতাটা এটা ভালো, কারণ এটা সেলুলোজ থেকে তৈরি। সেলুলোজ থেকে যেগুলো তৈরি, ন্যাচারাল জিনিস থেকে যেগুলো তৈরি, এই জিনিসগুলার আরামদায়ক হয়। দেখছেন না কটন ফেব্রিক, ওইটা তো সেলুলোজ থেকে তৈরি। সো এখানে এর নামটা কিন্তু কটনের একটা স্পেলিং থেকে নেওয়া হয়েছে, তার মানে এটার প্রপার্টিসটা হচ্ছে কটনের মতো আরামদায়ক, আবার সিল্কের মতো উজ্জ্বল কিছুটা। সো একটা কম্বাইন একটা আমরা প্রপার্টিস, কম্বাইন একটা আমরা পেয়ে থাকি। এই প্রোডাক্টের নাম হচ্ছে, আমরা তো যখন আমরা শার্ট কিনি অথবা যখন আমরা কোনো গার্মেন্টস কিনি, আপনারা দেখেন না 60-40 কটন পলিয়েস্টার, তার মানে ওখানে 60% কটন ফাইবার আর 40% পলিয়েস্টার ফাইবার এড করে করা হয়েছে। সেম না, এখন কটন ভিসকোস রেয়ন হইতে পারে। তারপরে দেখেন না আপনারা শার্টে 80-20, 60-40, 50-50, তার মানে এটা 50% কটন, দেখবেন সিপি দেওয়া থাকে। সিপি মানে হচ্ছে 50% কটন 50% পলিয়েস্টার ইউজ করা হয়েছে। কেন ইউজ করা হয়েছে? প্রোডাক্টটার দাম কমানোর জন্য। আপনারা যে এগুলো পরে আছেন এগুলো 100% কটন একটাও না। 100% কটন দিয়ে প্রসেস করলে অনেক বেশি দামি হবে। আর আমরা যেগুলো মেনমেড ফাইবার উৎপন্ন করি, কটনকে প্রসেস করতে অনেক টাকা খরচ হয়, কারণ কটনকে চাষ করতে হয়, গ্রো করতে হয়, কীটনাশক দিতে হয়, তারপর ঠিকমতো হয় না, এগুলোকে প্রসেস করতে অনেক ঝামেলা। আর মেনমেড ফাইবার সহজে প্রডিউস করা যায়, একটা সলিউশন বানাবেন, টানবেন, ফাইবার চলে আসবে ইজি। সো এগুলোর দাম অনেক কম, ফলে প্রোডাক্টটার দাম কমানোর জন্য মিক্স আপ করা হয়, যাতে দুইটা প্রপার্টিসই থাকে, মানুষ পরতে পারে, একটু আরামদায়কও হয়, একটু কষ্ট কমে, একটু স্ট্রেংথও যাতে ভালো হয়। বোঝা গেছে? সো আমরা যদি কটনের সাথে ভিসকোস রেয়ন মিক্স করতে চাই, তার মানে আমাদের এই লম্বা ফিলামেন্টগুলো ছোটো ছোটো চপিং করতে হবে না, পলিয়েস্টারগুলোকে চপিং করতে হবে না, আমাদের যদি লম্বা ফিলামেন্টও থাকে ছোটো ছোটো আকারে কেটে নিতে হবে। কারণ লম্বা ফিলামেন্ট দিলেন আর হচ্ছে কটন ছোট ছোট দিলেন, তাহলে এটা কি মিক্সিং হবে? মিক্সিং হয়ে সুতাতে কি যাবে? আমরা সুতাতে মিক্সিং ব্লেন্ডিং মানে সুতাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। একটা সুতা যদি এই লেন্থের হয়, এখানে যদি 50টা কটন ফাইবার হয়, 50টার কাছাকাছি অথবা 50টাই পলিয়েস্টার ফাইবার থাকতে হবে, তার মানে এটা 50-50। সো সুতার একক লেন্থের মধ্যে পলিয়েস্টার এবং কটনের পরিমাণ সেম থাকতে হবে। আপনি এরকম করতে পারবেন না যে এই জায়গায় শুধু অনেকগুলো কটন চলে গেছে, এই জায়গায় অনেকগুলো পলিয়েস্টার চলে গেছে, টানলে কটনের জায়গাটা ছিঁড়ে যাবে, পলিয়েস্টার জায়গাটা অক্ষত থাকবে। সো ইভেনলি ডিস্ট্রিবিউট হইতে হয় মিক্সিংয়ের ক্ষেত্রে, এটা রুলস। বলেন 2-এর অধিক বেশি মিক্সিং করা হয় কি না? করা হচ্ছে, এখন সব কিছুই পসিবল। এখন কার্বন ফাইবারের, এখন রাবার ফাইবারের হচ্ছে ড্রেস পরে, রাবার গাড়ির যে টায়ার, এই টায়ারের হচ্ছে ড্রেস বাইর হইছে, কাপড় বের হইছে, দেখবেন ফ্যাশন শোতে, দেখবেন আমেরিকান ফ্যাশন শোগুলাতে, সবই পসিবল, সবই হচ্ছে, ডেভেলপড হচ্ছে। এইটার জন্যই তো আপনাদেরকে আমি মোবাইলটাতে ইউটিউবে গান না সার্চ দিয়ে এইগুলো সার্চ দিতে বলতেছি প্রথম দিন থেকে। দেখে বুঝবেন না, ওইটা স্ক্রিনশট মারে আমাকে ইনবক্স করেন, যে এটা বুঝতেছেন না, এটা কোথা থেকে আসলো। আপনাদের এটা ভার্সেটাইল হইতে হবে, এই জিনিসটা আপনারা এই শীটটা পর্যন্ত যদি আপনারা একদম স্টে থাকেন শীট পর্যন্ত, তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আপনাদের অনেকগুলো আমি বেগ দেখতেছি কিন্তু স্টুডেন্ট দেখতেছি না। আপনারা গ্রুপে মেসেজটা কি লিখছেন? বাকিরা সবাই চলে গেছে। আমি তো সকালে অনেকে আমার কাছে প্রবলেমের জন্য গেছিল, তৃষ্ণা, প্রতিভা চলে গেছে, রেজিস্ট্রেশনের জন্য গেছিল প্রতিভা, তার সাথে অনেকেই গেছিল, আমি তো অনেকজনকে দেখলাম।
ক্লাসে আপনারা কয়জন আছেন এখন? 3, 3 এ 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন মাত্র। এরা আবার আপনারা গ্রুপে একটা মেসেজ দেন তো যে স্যার ইমার্জেন্সি হচ্ছে, আপনাদের সাথে দেখা করতে চাইছে। এদের আমি বিচার বসাবো আজকে। চলে গেছে? আমাকে বলে যায়নি তো, ও গেছিল বই নিতে, চলে যাবে এটা তো বলেনি। আচ্ছা যাই হোক, না শেষ নাই, আমি এটা শেষ করে দিব আজকে। দেখেন আমি এই যে দেখেন ভিসকস রেয়ন, এটার দেখেন এইদিকে একটু কনসেন্ট্রেট দেন। এখন জিনিসগুলো অনেক সহজ, এখন বুঝতে পারবেন। ভিসকস রেয়নের যে ফিলামেন্টটা আসে, এই ফিলামেন্টের যে কোয়ালিটি, এটা কি কি জিনিসের উপর তাহলে নির্ভর করে? আমরা যে টেম্পারেচার স্পিনিং বাতে ইউজ করতেছি সেটার উপরে, তারপরে স্পিনিং বাতের কম্পোজিশনের উপরে। কেন? কারণ ভাই আমি তো এই স্পিনার রেটটা দিয়ে প্রেস করতেছি, ওই স্পিনার রেটটা যদি আমি ত্রিভুজাকৃতির করে দেই তাহলে ফিলামেন্টটা ত্রিভুজাকৃতির বেরোবে না। জিলেপি যেরকম শেপ দিয়ে বের করবেন অত শেপ সেই কালারই হবে। ওই যে ইয়ার মতো, ওই যে কি পিঠা দেখবেন, কিছু পিঠা যেটা দিয়ে বের হয় ওইটার শেপটা যদি হয়, ওইটা যদি রাউন্ডেড হয় তাহলে ফাইবারটা কি হবে? রাউন্ডেড, ত্রিভুজাকৃতি হলে। সো এটা হচ্ছে স্পিনিং, আপনার যে স্পিনিং বাত আছে প্লাস হচ্ছে সেটার কন্ডিশন প্লাস স্পিনার রেট, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। তারপর স্পিড অফ কোয়াগুলেশন, কত দ্রুত সে সলিডিফাই হচ্ছে, কত দ্রুত সে শুকাচ্ছে, এই জিনিসটা। তারপর এটা হচ্ছে কি মানে কত সময় ধরে আপনি এই যে ফিলামেন্টটাকে মানে ইমার্জ করে রাখছেন, এটা হচ্ছে ওই সলিউশনের মধ্যে ভিজায় রাখছেন। তারপর স্পিনিং স্পিড যদি বেশি হয় ফাইবারটা চিকন হবে না মোটা হবে? চিকন হবে, কারণ কম পরিমাণ সলিউশন বের হইতে পারবে। বুঝছেন? ধরেন একটা একই ধরনের হচ্ছে আপনার ডায়ামিটারের একটা হোল, ডায়ামিটারের একটা ছিদ্র একই ধরনের, সেটা আপনি আস্তে আস্তে ফেলতেছেন, তখন দেখবেন একটা মোটা লাইন চলে আসবে। আর যখন আপনি খুবই দ্রুত প্রেস করবেন তখন অতগুলো সলিউশন সে একসাথে, মানে অতগুলো সলিউশন তো একসাথে পাবে না, এই জন্য এটা একটু চিকন হবে, ডায়ামিটারটা একটু চিকন হবে। ঠিক আছে? আপনি একটা মানে পানির ক্ষেত্রেও দেখবেন যদি আস্তে আস্তে পরে ড্রপলেট আকারে বড় বড় ড্রপলেট পড়ে, আর যদি একদম দ্রুত পড়তে তখন ছোট ছোট পড়ে, তাই না? সো এটার উপরে ডিপেন্ড করে, আমাদের কোয়ালিটিটা ডিপেন্ড করে। তারপর হচ্ছে স্ট্রেচ যদি বেশি হয়, আপনি যদি বেশি টানেন তাহলে এটা চিকন হবে না মোটা হবে না কি হবে? বেশি চিকন হয়ে গেলে কিন্তু আনইভেন হবে। বুঝছেন? ছিঁড়ে যাইতে পারে একদম। তারপর আনইভেন হইতে পারে যে কোথাও মোটা কোথাও চিকন, বেশি জায়গায় কোনো জায়গায় টান বেশি পাইছে। তারপর অ্যাপিয়ারেন্সটা দেখেন, এটা পড়ে নেবেন যে তার অ্যাপিয়ারেন্স কীরকম, দেখতে কীরকম। বুঝিনি কোশ্চেনগুলো আমি ধরেন দিয়ে দিলাম 10 মার্কের জন্য, যে ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ ভিসকস রেয়ন, তার মানে এইখানে আপনার এই যে কয়টা প্রসেস লিখছিলাম সবগুলো লিখতে হবে। তারপর আমি যদি দেই যে প্রপার্টিস অফ ভিসকস রেয়ন, তো প্রপার্টিস আছে। তারপর আমি যদি দেই যে ভিসকস রেয়নের কোয়ালিটি কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, তখন এগুলো লিখতে হবে। যদি আমি দেই যে এটার অ্যাপিয়ারেন্স কীরকম, তখন এটা লিখতে হবে। এই যে প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস পড়ে আসছেন না, এই যে থার্মাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, এগুলো তো কটনের ক্ষেত্রেও পড়ছেন, ভিসকস রেয়নের ক্ষেত্রেও সেম। তারপরে অ্যাডভান্টেজ, কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু সব জিনিসেরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই থাকে। তো এটার অ্যাডভান্টেজ কি বলেন তো? ইনএক্সপেন্সিভ, তারপরে সিল লাইক ফিল আসে, তারপরে এটার ড্রেপস বিউটিফুল না বোকা, ড্রেপস বিউটিফুলি, ড্রেপস মানে হচ্ছে কি দিয়ে বুঝাই? কাপড় আছে কারো কাছে? হ্যাঁ দেন, রুমালটা ফিকে দেন তাড়াতাড়ি, ড্রেপ বুঝাই। নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন।
ওই জন্য উনাকেই নিয়ে আসতেছে, নিয়ে আসেন, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ আসেন আসেন, নিয়ে আসেন। একটা ম্যাটেরিয়াল আপনাকে লাগবে না, আপনি আসেন, কামরান আসেন। এইখানে 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 বিছান, সুন্দর করে বিছান। এই যে দেখেন একটা ম্যাটেরিয়ালের ড্রেপাবিলিটি আমরা পরীক্ষা করতেছি। আগায় আসেন, আগায় বিছান, আগায় বিছান, সোজা করেন। এখন আস্তে আস্তে ওই পাশে ঠেলেন, এখান থেকে আস্তে আস্তে, এই পাশ থেকে না, এই পাশ থেকে ঠেলেন আস্তে। ও এটা তো যায় না, আচ্ছা এইখান থেকে ধরেন, ঠেলেন ঠেলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটু আরেকটু উঠান, আরেকটু উঠান, আরেকটু উঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন, ছাড়ে দেন। দেখেন এটা যখন আমরা যখন এটা পুশ করতেছি একটা ইয়া থেকে, একটা স্ট্যান্ডার্ড একটা সারফেস থেকে, তখন এটা এটা আমরা কি এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছি? তাহলে এটা বেঁকে কেন যাচ্ছে? টানা সময় না, এটা হচ্ছে একটা সেলফ ওয়েট আছে, এবং এটার যে ওয়েটটা এটা হচ্ছে নিচে টানতেছে। এটা কি ফোর্স? ওই যে ওইটা, রাইট, ঠিক আছে, ওইটা টানতেছে, আর এটার একটা ওয়েট আছে না, এই জন্য হেলে যাচ্ছে। বাট এটা কি এখন এখন দেখছেন তো এটা তেমন একটা হালে নাই, বাট এটা আরও ঠেলেন তো, ঠেলেন ঠেলেন, জোরে ঠেলেন, দেখেন এটা পুরাটাই হেলে গেছে। সো এইটাই হচ্ছে ড্রেপাবিলিটি। এইটার যে লেন্থ আছে, কতটুকু ড্রেপ হইলো, নির্দিষ্ট অ্যামাউন্টে এটা পুশ করার ফলে কতটুকু হেলে গেল, এটার অ্যাঙ্গেল কতটুকু হইলো, এটা দিয়ে ড্রেপাবিলিটি প্রপার্টিস মাপা হয়। এখন এটা আমি একটা ফেব্রিক ঠেলছি, এখন যদি একটা এইটা ঠেলি, এটা বলেন তো কি হইতেছে? কিছুই তো হয় না। সো এটা ড্রেপাবিলিটি নাই বললেই চলে। মানে সেলফ ওয়েটে কতটুকু সে বেঁকে যায়, অথবা সেলফ ওয়েটে কতটুকু সে বেন্ড হয়, এটাই হচ্ছে ড্রেপাবিলিটি প্রপার্টিস। এটা নিয়ে চলে যান। সো ড্রেপস বিউটিফুলি যদি ড্রেপস হয়, তার মানে এটা ড্রেপস হয় বেশি না কম? সুন্দরভাবে ড্রেপস হয়। যত ড্রেপাবিলিটি ভালো হবে, তত কিছু কিছু জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা ভালো। কেন? পরে আসেন একটা ফেব্রিক এমনে যদি হয়, এমনে থাকে, তাহলে হইলো? হবে কিছু? সো এটা ড্রেপাবিলিটি থাকতে হবে না? সবাই চুপ করে দেখে আছে। ড্রেপাবিলিটি ভালো হইতে হবে, বুঝতেছেন কিছু? সো এটা ড্রেপাবিলিটিটা ভালো। ব্রেথেবল মানে এটার মাঝখান দিয়ে সহজে বাতাস প্রবাহ হতে পারে, ঠিক আছে, বাতাস প্রবাহ হতে পারে। সিমিলার টু কটন, দেখছেন কটনের মতো ব্রেথেবল, আবার সিল্কের মতো ফিল। সো এটা একটা অ্যাডভান্স টাইপসের না, কনভেনশনাল টাইপের তো না। তারপরে এটা কি বলছে, লাস্টারাস লুক দেয়, এগুলো আপনারা পড়বেন আর কি, সব কিছু আপনারা বুঝবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ইজিলি ডাই করা যায়, ভিভিড কালার প্রডিউস, সব জায়গায় খালি বিউটিফুল দেন লেখা নাকি? ডিসঅ্যাডভান্টেজ দেখেন, স্ট্রেংথ। এই স্ট্রেংথ খারাপ কেন বলেন তো? সেলুলোজ থেকে তৈরি, এই জন্য স্ট্রেংথ খারাপ। কটনেরও স্ট্রেংথ খারাপ, সেলুলোজ থেকে তৈরি। যদি নাইলন পলিয়েস্টার হইতো স্ট্রেংথ বেশি হইতো। স্ট্রেস আর স্ট্রেইন সিমিলার না। স্ট্রেস মানে কতটুকু সে প্রসারিত হতে পারে, স্ট্রেচেবল, এটা হচ্ছে ইলংগেশনের সাথে সম্পৃক্ত। আর স্ট্রেন মানে সে কতটুকু লোড নিতে পারে। এইটা তো স্ট্রেস হবে না, এটা সারাদিন টানান দেখি স্ট্রেস হয় নাকি? কিন্তু এটা স্ট্রেন্থ আছে না, স্ট্রেন্থ আছে বলেই তো ল্যাপটপটা সে ধরে রাখতে পারছে, ভেঙে যায় নাই। মানে স্ট্রেন্থ মানে হচ্ছে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে এটা ব্রেক করে, এই জিনিসটা। এইটার রিজন হচ্ছে একটা মেকানিজম আছে। প্রত্যেকটা পদার্থ শুকনা, এটা অ্যামরফাস এবং ক্রিস্টালিনিটির সাথে সংযুক্ত। এখন বলবেন যে অ্যামরফাস ক্রিস্টালিনিটি কই থেকে আসলো? ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার কোশ্চেনে দিছিলাম, পলিমার চেইনগুলো সুসজ্জিত অবস্থায় থাকার যে একটা টেন্ডেন্সি কাজ করে, একটা অভ্যাস, সেটা হচ্ছে ক্রিস্টালিনিটি। অ্যামরফাস হচ্ছে অসজ্জিত অবস্থায় থাকার যে প্রবাবিলিটি। সো কিছু কিছু মেটেরিয়াল দেখা যায় যে শুকনো অবস্থায় ক্রিস্টালিনিটি অনেক ভালো, ভিজাইলে তার ক্রিস্টালিনিটি চেঞ্জ হয়ে যায়, পলিমার চেইনের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, ফলে তার ভিজানো অবস্থায় তার শক্তি কমে যায়। একটা পেপার
ওই যে 16 যে পেপারটা খাতাটা ওইটা এখন আছে হচ্ছে শুষ্ক অবস্থায়, ড্রাই অবস্থায়, ওইটা একটা স্ট্রেংথ আছে না, ছিঁড়তে গেলে একটা ফোর্স দিতে হবে না, পানিতে ভিজায় দেন, ওটা স্ট্রেংথ কত কমে যায়, দেখবেন যে এরকম ছুঁড়ে গেছে। কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কিছু কিছু মেটেরিয়াল তার কঠিন অবস্থায় যা ক্রিস্টালিনিটি আছে, পলিমারগুলো সুসজ্জিত অবস্থায় আছে, ভেজালে তার ক্রিস্টালিনিটিটা অ্যামরফোসে রূপান্তর হয়ে যায়, ফলে এটা সহজেই হচ্ছে ছিঁড়ে যায়, ফলে এটার স্ট্রেংথটা কম হয়। এই জন্য ওর ভেজা অবস্থায় স্ট্রেংথটা কম, কারণ এটার ভিজা অবস্থায় ক্রিস্টালিনিটিটা কমে অ্যামরফোসে রূপান্তরিত হয়। হ্যাঁ না, এটা তো ওইটা বলে নাই যে পেপারের মতো না যে শুকনো অবস্থায় ভালো থাকবে, ওয়াশ করলে পুরাটাই ছিঁড়ে যাবে, এটা না, মানে শুষ্ক অবস্থায় যে তার স্ট্রেংথ ভিজা অবস্থায় একটু কম, তার মানে এই না যে ছিঁড়ে একদম ভেনিশ হয়ে যাবে, এই না, মানে একটা জিনিসের ড্রাই অবস্থায় যে স্ট্রেংথ ভেজা অবস্থায় তার থেকে একটু কম, ঠিক আছে। তারপর কি বলছে, এগুলো পড়বেন আপনারা, এগুলো সব কিছু আপনারা বুঝবেন, এগুলো পড়বেন। এই অ্যাপ্লিকেশন কি হতে পারে, এই জিনিসগুলো কটন, এর আগে যে ফাইবারগুলো পড়াইছি না ওই ফাইবারগুলো যা ছিল সিমিলার, অ্যাপ্লিকেশন কি হতে পারে দেখেন কি কি লেখা, এমব্রয়ডারি থ্রেড কোনগুলা, হ্যাঁ ওই যে মানে কোনো একটা ডিজাইন আপনি এখানে বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা, এটা হচ্ছে এমব্রয়ডারি করা। সো এইটা যেহেতু একটু লাস্টারাস, সো এটা দিয়ে ডিজাইন করা যায়। কার আমার না, এটা এমব্রয়ডারি, এই যে সুতাটা, আর এগুলো প্রিন্টেড। এমব্রয়ডারি করতে অনেক প্যারা না, ওই জন্য এটার দাম বেশি, ঠিক আছে। যেটাতে দেখবেন ওই যে ইয়া যেটা থাকে কি জানি শাড়ি একটা ভুলে গেছি, সিল্কের না, জামদানি শাড়ি, তারপর দেখবেন হচ্ছে ওই যে কি জানি একটা চাদর পাওয়া যায়, চাদর কি চাদর, চাদর শীতকালে ইউজ করে, কি জানি একটা দামি চাদর, কাশ্মীরি, দেখবেন ওগুলা সবগুলাই যে সুতার কাজ, প্রিন্ট না, প্রিন্টেডগুলোর দাম কম। কেন? প্রিন্টেডগুলো খালি মেশিনে ঢুকে প্রিন্ট হয়, বের হয়ে চলে যায়, আর এগুলা তো ঘুরে ঘুরে করতে হয়, অনেক ডিফিকাল্ট। দেখেন মেশিনের মাধ্যমে করা যায়, কিন্তু তাও এটার প্রসেসটা অনেক কঠিন এবং অনেক সময় লাগে, কারণ এই যে এমব্রয়ডারিটা করছে এইখানে দেখেন, এই এমব্রয়ডারিটা করতে মেশিনটাকে কয়বার এখানে ঘুরতে হয়েছে আপনি জানেন? এমব্রয়ডারি মেশিনগুলো যায় দেখবেন যে খালি ঘুরতেই থাকে এই জায়গাটাতে, এইভাবে এইভাবে ঘুরতেই থাকে। বাট প্রিন্টের ক্ষেত্রে কি হয়, ফেব্রিকটা এইভাবে যায়, প্রিন্ট হয়ে চলে যায়, ওইটার প্রোডাক্টিভিটিটাও অনেক বেশি, কস্ট অনেক কম। হ্যাঁ কেন শেষ? কেবল 3:12 বাজে, অ্যাপ্লিকেশন ভিসকোস রেয়ন শেষ করে দেব, দেখেন। আচ্ছা ও শেষ হয়ে গেছে, ভিডিওটা